Against creativity, a critical examination of the contemporary notion of creativity, অর্থাৎ ক্রিয়েটিভিটি তথা সৃজনশীলতার বিরুদ্ধে সমকালীন সৃজনশীলতার ধারণা বিশ্লেষণ। লিখেছেন অলি মল্চ। ইন্ট্রোডাকশন। ভাবুন দুবার, সৃজনশীলতা কি আসলে আপনার স্বাধীনতা কেড়ে নিচ্ছে? সৃজনশীলতা কি ফাঁদ? একদম নতুন এক দৃষ্টিভঙ্গি সব এলোমেলো করে দিচ্ছে, যা আমরা সৃজনশীলতা নিয়ে এতদিন ধরে বিশ্বাস করে এসেছি। ভাবুন তো, আপনার বস আপনাকে বললেন বক্সের বাইরে ভাবুন। রাজনীতিবিদরা বলেন উদ্ভাবনী সমাধান আনতে হবে। প্রায় সব চাকরির বিজ্ঞাপনে লেখা থাকে সৃজনশীল চিন্তাধারা জরুরি। ঠিক চেনাশোনাই তো, কিন্তু এখানেই আসল চমক। যদি বলা হয় এই সৃজনশীলতার চাপ আমাদের বিরুদ্ধেই কাজ করছে, এটাই সেই অবাক করা ভাবনা যা এগেনস্ট ক্রিয়েটিভিটি নামে একটা বইয়ে উঠে এসেছে। বইটা বেশ আলোড়ন ফেলে দিয়েছে। তৈরি থাকুন, সৃজনশীলতা নিয়ে আপনার বিশ্বাস পুরো নড়বড়ে হতে চলেছে। এটা কোনো সাধারণ ব্যবসার বই না, এটা একটা জাগরণ যা দেখাচ্ছে কিভাবে বড় বড় কোম্পানি আর সরকার আমাদের সৃজনশীলতাকে আমাদের বিপক্ষে ব্যবহার করছে। আর সবচেয়ে ভয়ের বিষয়টা কি জানেন? যে সৃজনশীলতা আমাদের মুক্তি দেওয়ার কথা, সেটাই হয়তো আমাদের বন্দী করে রাখছে। অফিস থেকে শুরু করে সরকারের গলিপথ পর্যন্ত এই সৃজনশীলতার বিপ্লব আসলে একটা ঢাকনার নিচে অনেক অন্ধকার সত্য লুকিয়ে রেখেছে। একটু ভেবে দেখুন তো, কোনো কোম্পানিগুলো এত সৃজনশীলতার চিন্তার পেছনে এত পাগল কেন? রাজনীতিবিদেরা বারবার সৃজনশীল সমাধান চাইছেন। এর উত্তর শুনলে আপনি চমকে যাবেন। আর সেই বিশ্লেষণই এই বইয়ে তুলে ধরা হলো। বইটিতে আপনি কি জানবেন? 1. কিভাবে কোম্পানিগুলো সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কর্মচারীদের কাছ থেকে আরও বেশি কাজ আদায় করে নিচ্ছে। 2. কোন সরকারের সৃজনশীল নীতি হয়তো লুকিয়ে রাখার উদ্দেশ্য বহন করে। 3. সৃজনশীলতা আর আধুনিক পুঁজিবাদীদের মধ্যে চমকপ্রদ সংযোগ। 4. সেই সব ইনোভেশন ওয়ার্কশপের আড়ালে আসলে কি হচ্ছে। এটা শুনে আপনি হয়তো অফিসের সেই ব্রেনস্টর্মিং সেশনের দিকে আর আগের মতো তাকাতে পারবেন না। যে কোনো সময় কেউ আপনাকে অফিসে ক্রিয়েটিভ হন বললে আপনি সেটা নিয়ে সন্দেহ করবেন। এটা শুধু সৃজনশীলতা নিয়ে নয়, এটা ক্ষমতা নিয়ন্ত্রণ আর কারা আসলে আপনার সৃজনশীল চিন্তার সুবিধা নিচ্ছে সেটা নিয়ে। সত্যিটা জানার জন্য আপনি কি প্রস্তুত? এই ভিডিওটা আপনাকে সৃজনশীলতার অন্ধকার দিকটা দেখাবে। ভিডিও শেষ হলে আপনি বুঝবেন সৃজনশীল হওয়া সবসময় আশীর্বাদ নয়। এটা সুযোগটা মিস করবেন না। সৃজনশীলতার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যেতে চলেছে। চ্যাপ্টার 1, ক্যাপিটালিজম কিভাবে সৃজনশীলতাকে অর্থ উপার্জনের যন্ত্রে পরিণত করলো। একসময় সৃজনশীলতা ছিল বিশেষ কিছু। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত সৃজনশীলতা দেবতাদের দেওয়া এক অলৌকিক শক্তি। তারপর আলোকায়নের যুগে শিল্পীরা এই সৃজনশীলতাকে ব্যবহার করতেন গভীর অনুভূতি আর চিন্তা প্রকাশ করতে। কিন্তু আজকের দিনে সৃজনশীলতার মানে পুরোপুরি পাল্টে গেছে। আধুনিক যুগে ক্যাপিটালিজম সৃজনশীলতার অর্থই বদলে দিয়েছে। এখন সৃজনশীলতা শুধু টাকা কামানোর একটা মাধ্যম। চারপাশে তাকালে দেখবেন সবাইকে টিকে থাকার জন্য নিজের প্রতিভা ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে। ভাবুন, নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে এক গৃহহীন সঙ্গীত শিল্পী গান গাইছে। সে শুধু গান গাইছে না, সে নিজের দক্ষতা বেচছে বাঁচার জন্য। এই দৃশ্যটা দেখায় কিভাবে সমাজের সবচেয়ে দুর্বল মানুষটাও এই ব্যবস্থার নিয়ম মেনে চলতে বাধ্য। নব্য উদারতন্ত্র সৃজনশীলতাকে একটা অর্থনৈতিক যন্ত্রে রূপান্তর করেছে। 1980 আর 1990 এর দশকে সরকার আর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সৃজনশীলকে নতুনভাবে দেখতে শুরু করে। তারা মানুষকে এমন পণ্য হিসেবে ভাবতে শুরু করে যাকে উন্নত করা যায় আর বেচা যায়। আজকের কোম্পানিগুলো সৃজনশীল কর্মীদের চায়। তারা এমন লোক খোঁজে যারা নতুন ধারণা আনতে পারে, দ্রুত সমস্যার সমাধান করতে পারে। রাজনীতিবিদরা সৃজনশীলতাকে সরাসরি পরিসরের সেবার খরচ কমানোর উপায় হিসেবে দেখেন। স্কুল আর হাসপাতালও এখন সৃজনশীলতার নামে মূল্যায়িত হয়। কতটা দক্ষভাবে তারা কাজ করতে পারে তার উপর। সৃজনশীলতার এই নতুন সংজ্ঞা শুধু অর্থনৈতিক মূল্যের উপর দাঁড়িয়ে, আর আবেগ প্রকাশ বা শিল্প সৃষ্টির জন্য এটা আর নেই। বরং সৃজনশীলতা এখন এমন এক দক্ষতা যা আপনাকে চাকরির বাজারে আরো প্রতিযোগিতামূলক করে তোলে। মানুষকে সব
সময় নিজেকে উন্নত করতে বলা হয়, যেন বাজারে টিকে থাকতে পারে। এই পদ্ধতি মানুষের প্রতিভাকে পণ্যে পরিণত করে। আপনার অনন্য দক্ষতা এখন শুধুই আরেকটা সম্পদ যা ব্যবহার আর বিক্রি করা যায়। কিছু অর্থবহ সৃষ্টি করার আনন্দটা এখন চাপ হয়ে গেছে। উৎপাদনশীল হতে হবে, তবে আশার কথা সৃজনশীলতাকে আমরা এখনও পুনরুদ্ধার করতে পারি। একে শুধু টাকা বানানোর যন্ত্র হিসেবে না দেখে আবার আবেগ, কল্পনা আর মানুষের সংযোগের উপায় হিসেবে ভাবতে পারি। সৃজনশীলতা মানে নতুন ধারণা জীবনে আনা। এটা হওয়া উচিত অনুপ্রেরণা দেওয়ার, চ্যালেঞ্জ করার আর আমাদের চারপাশের জগৎকে বদলানোর মাধ্যম। এটা শুধু বিক্রির জন্য কোনো দক্ষতা নয়, বরং নিজেকে আর একে অন্যকে বোঝার এক অসাধারণ শক্তি। চ্যাপ্টার 2, ক্যাপিটালিজমের সৃজনশীল কাজের অন্ধকার দিক। বাইরে থেকে সৃজনশীল কাজ দেখতে খুব মজার আর রোমাঞ্চকর লাগে। মানুষ ভাবে দারুণ সব অফিস, মজার আসবাবপত্র আর ক্যাফেগুলোতে ভরা শিল্পী আর ডিজাইনারের আড্ডা। অনেকেই মনে করেন সৃজনশীল কাজের স্বাধীনতা আর আনন্দ আছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। সৃজনশীল কর্মীরা প্রায় লুকানো সমস্যার সমাধানের মধ্যে পড়েন। তাদের কাজের সময় বেশি হয়, আয় কম, আর তাদের নিজের প্যাশনই অনেক সময় ফাঁদে পরিণত হয়। 2002 সালে রিচার্ড ফ্লোরিডা ক্রিয়েটিভ ক্লাস নিয়ে লিখেছিলেন। তিনি বিশ্বাস করতেন সৃজনশীল কর্মীরা অর্থনীতির ধারা পাল্টে দেবে। এই গ্রুপে পড়েন শিল্পী, প্রোগ্রামার আর অন্যান্য পেশাজীবী। তাদের কাজের ধরন সাধারণ চাকরিজীবীদের থেকে বেশি ফ্লেক্সিবল মনে হতো, কিন্তু কোম্পানিগুলো খুব দ্রুত এই ধারণাকে কাজে লাগিয়ে নেয়। ফুল টাইম কর্মী নিয়োগের বদলে তারা ফ্রিল্যান্সার ব্যবহার করতে শুরু করে। সঠিক পেমেন্টের বদলে এক্সপোজার দেওয়ার কথা বলে, আর কর্মীদের বোঝানো হয় তাদের প্যাশন টাকার চেয়েও গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্স সৃজনশীল কাজ মানেই হলো লাগাতার প্রতিযোগিতা। সব সময় নিজেকে প্রমাণ করতে হয়, কাজের জন্য লড়াই করতে হয়, বেশি সময় ধরে কাজ করতে হয়, যেন তারা কখনোই পুরোপুরি বিশ্রাম নিতে না পারে। হোম স্টুডিও শুনতে আরামদায়ক মনে হয়, কিন্তু বাড়ি থেকে কাজ করার মানে হলো ব্যক্তিগত আর পেশাগত জীবনের কোনো সীমানা থাকে না। সৃজনশীল কর্মীরা কখনোই অফলাইন হতে পারে না, তারা সবসময় অনকল থাকে। কিছু কোম্পানি সৃজনশীল কর্মীদের কম বেতন দেয়, তাদের যুক্তি তোমাদের পছন্দ কাজ করাই তো আসল পুরস্কার। কিন্তু ভালোবাসা দিয়ে ভাড়া দেওয়া যায় না, প্যাশন দিয়ে খাবার কেনা যায় না। আজকের সৃজনশীল কর্মক্ষেত্র যেন এক যুদ্ধক্ষেত্র। কর্মীদের ব্যবহার করে ফেলে দেওয়া সম্পদ হিসেবে দেখা হয়, তাদের অনন্য দক্ষতাকে পণ্য বানিয়ে বিক্রি করা হয়। তবে আশার আলোও আছে। কিছু কর্মী এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছেন। তারা সব সময় ব্যবসা তৈরি করেছেন, তারা সমবায় ব্যবসা তৈরি করেছেন। এইসব জায়গায় সবাই মিলে কাজের মালিকানা নেয়, তারা লাভ ভাগ করে নেয় আর সিদ্ধান্ত নেয় দলগতভাবে। সমবায় মডেলগুলো দেখায় যে সৃজনশীলতা সহযোগিতার মাধ্যমে সম্ভব। কর্মীরা একে অন্যকে সহযোগিতা করতে পারে, প্রতিযোগিতা নয়। তারা অর্থবহ কাজ করতে পারে, শোষণ নয়। সৃজনশীল কাজের ভবিষ্যৎ নির্ভর করে ঐক্যের উপর। কর্মীরা যদি তাদের শেয়ার স্ট্রাগলগুলো চিনতে পারে, তাহলে তারা এমন ব্যবস্থা করতে পারবে যেখানে মানুষের সৃজনশীলতাকে মুনাফার চেয়ে বেশি মূল্য দিতে হবে। সৃজনশীলতা হওয়া উচিত আনন্দের জন্য, বেঁচে থাকার জন্য নয়। এটা হওয়া উচিত অনুপ্রাণিত করার জন্য, ক্লান্ত করার জন্য নয়। আর এটা হওয়া উচিত মানুষকে সংযুক্ত করার জন্য, বিভক্ত করার জন্য নয়। চ্যাপ্টার বি, সীমাহীন সৃজনশীলতা। আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে সৃজনশীলতাকে প্রায় সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখা হয়, কিন্তু আসল উদ্ভাবন আসে যখন আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করি। ভাবুন তো, এমন এক অদ্ভুত ডান্স ক্লাবে ঢুকলেন যেখানে অভিজ্ঞতা পুরোই আলাদা। এই বিশেষ ক্লাবটা বানানো হয়েছে শ্রবণ প্রতিবন্ধী নৃত্যশিল্পীদের জন্য। এখানে মিউজিক বেস হেভি, যা পুরো ঘর জুড়ে কাঁপন তোলে। আলোগুলো যেন নাচছে আর নৃত্যশিল্পীরা হাত নেড়ে নানান অভিব্যক্তি প্রকাশ করছেন। যারা শুনতে পারেন তাদের জন্য এটা হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা সৃজনশীলতার এক অসাধারণ উদাহরণ। আমাদের সমাজ সাধারণত নির্দিষ্ট কিছু গোষ্ঠীর সৃজনশীলতাকে উদযাপন করে। বেশিরভাগ সৃজনশীল প্রতিভা, যেমন স্টিভ জবস, মার্ক জুকারবার্গ বা ইলন মাস্ক, এরা সবাই একরকম ছাঁচে ডালা। তারা সাধারণত সাদা, শারীরিকভাবে সক্ষম এবং পশ্চিমা দেশের পুরুষ।
এরা প্রচুর সুবিধা পান, ভালো রিসোর্স আর শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক। কিন্তু তাদের কথা ভাবুন, যারা শুরু থেকে আলাদা, যেমন যারা অন্ধ বা শ্রবণ প্রতিবন্ধী, তারা দুনিয়াটা একেবারে ভিন্নভাবে অনুভব করেন। দুর্ভাগ্যবশত সমাজ তাদের এই আলাদা দৃষ্টিভঙ্গিকে সমস্যা হিসেবে দেখে, যা ঠিক করতে হবে। যেমন ধরুন শ্রবণ প্রতিবন্ধীদের কথা, তাদের অনেক সময় ককলিয়ার ইমপ্লান্ট নিতে চাপ দেওয়া হয় যাতে তারা স্বাভাবিক কাজের পরিবেশে মানিয়ে নিতে পারেন। কিন্তু যদি আমরা এই দৃষ্টিভঙ্গি পাল্টাই, যদি আমরা এসব পার্থক্যকে সমস্যা না দেখে অন্যরকম দক্ষতা হিসেবে দেখি, একটা সত্যিকারের সৃজনশীল দৃষ্টিভঙ্গি এই অভিজ্ঞতাগুলোকে নতুনভাবে উপস্থাপন করবে। অন্ধত্ব কোনো সীমাবদ্ধতা নয়, এটা দুনিয়াকে বোঝার একটি ভিন্ন উপায়। শ্রবণ প্রতিবন্ধীরা কোনো অসুবিধা নয়, এটি এক অনন্য উপলব্ধি আর যোগাযোগের রূপ। এই রেডিক্যাল ভাবনা আমাদের মানবিক অভিজ্ঞতার দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। এটি আমাদের চ্যালেঞ্জ করে যাতে আমরা বিভিন্ন জীবনধারার সৌন্দর্য উপলব্ধি করতে পারি। সৃজনশীলতা মানে কারো ছাঁচে ফেলা নয়, বরং এটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝা এবং সম্মান করা। যখন আমরা এই পার্থক্যগুলো গ্রহণ করি, আমরা নিজেদের নতুন চিন্তার পথে উন্মুক্ত করি। আমরা দুনিয়াটাকে অন্য চোখ দিয়ে দেখতে শিখি, বুঝতে পারি সৃজনশীলতা একাধিক রূপে আসে, শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয় যাদের সমাজ সাধারণত প্রশংসা করে। আসল সৃজনশীলতা মানে হলো সংকীর্ণ সংজ্ঞা থেকে মুক্ত হওয়া, মানে হলো সব ধরনের মানব অভিজ্ঞতাকে সম্মান করা, যতই আলাদা মনে হোক না কেন। চ্যাপ্টার 4, সৃজনশীলতা, অর্থ সংকোচনের আড়ালে লুকানো এক মুখোশ। 2008 সালের অর্থনৈতিক সংকটের পর একটি অদ্ভুত ঘটনা ঘটল। সৃজনশীলতা শব্দটি আসলে খরচে কমানোর প্রতিশব্দ হয়ে উঠল। সংকটের আগে আর্থিক জগৎ ছিল প্রচণ্ড কল্পনাপ্রবণ। ব্যাংকগুলো জটিল ঋণ ব্যবস্থা আর ঝুঁকিপূর্ণ সিকিউরিটিস তৈরি করেছিলেন। যখন পুরো ব্যবস্থা ভেঙে পড়ল, তখন সরকারের প্রতিক্রিয়া অবাক করার মতো ছিল। ভুল থেকে শিক্ষা নেওয়ার বদলে তারা ব্যাংকগুলোকেই বেল আউট করলো। এই বিশাল অঙ্কের টাকা পোষাতে গিয়ে সরকারি পরিষেবাগুলোর বাজেটে ভয়ঙ্কর কাটছাঁট করা হলো। এর সবচেয়ে বড় প্রভাব পড়লো সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর। জাদুঘর আর গ্যালারিগুলো হঠাৎ করে কর্পোরেট স্পন্সরশিপের জন্য মরিয়া হয়ে উঠল। ফান্ডের জন্য তারা নৈতিকতা অনেক সময় ছাড়তে বাধ্য হলো। নীতি নির্ধারকেরা এই মরিয়া প্রজেক্টগুলোকে বললেন সৃজনশীল সমাধান। লাইব্রেরিগুলোর পরিস্থিতিও প্রায় একই রকম ছিল। সরকারি সহায়তা কমে যাওয়ায় তাদের কাজের পরিধি ব্যাপকভাবে বাড়াতে হলো। তারা চাকরির প্রশিক্ষণ থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যসেবাও দিতে শুরু করলো। এমনকি কিছু লাইব্রেরি নিজেদের জায়গা ভাড়া দিতেও বাধ্য হলো। তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ালো টিকে থাকা, পাঠক সেবা নয়। শহরগুলোর উপরেও এই সৃজনশীল অর্থনৈতিক চাপ এসে পড়লো। পৌর প্রশাসনগুলো বড় ব্যবসাগুলোকে আকৃষ্ট করতে বিশেষ ট্যাক্স ছাড় দিতে শুরু করলো। এর সবচেয়ে চরম উদাহরণ হলো 2017 সালে, যখন অ্যামাজন বিভিন্ন শহরকে তাদের সদর দপ্তরের জন্য প্রতিযোগিতা করতে বাধ্য করেছিল। গরিব শহরগুলো এতটাই মরিয়া হয়ে পড়েছিল যে তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ প্রস্তাব তৈরি করেছিল। তারা আশা করেছিল এতে হয়তো অর্থনৈতিক উন্নয়নের সুযোগ আসবে। প্রতিটি প্রস্তাব সৃজনশীল অর্থনৈতিক উন্নয়ন হিসেবে বাজারজাত করা হয়েছিল। এই প্রবণতা এক ভয়ঙ্কর বাস্তবতা প্রকাশ করে। রাজনীতিবিদেরা যেটাকে সৃজনশীলতা বলছেন, সেটা আসলে কঠোর অর্থনৈতিক সংকোচনের ছদ্মবেশ। সরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্যোক্তার মতো কাজ করতে বাধ্য করা হলো। তাদের নিজেদের তহবিল জোগাড় করতে হলো সরকার সঠিক সমর্থনের বদলে। অর্থনৈতিক সংকট সৃজনশীলতার মানে বদলে দিল। উদ্ভাবন আর কল্পনার জায়গায় এটা হয়ে দাঁড়ালো বেঁচে থাকার কৌশল। প্রতিষ্ঠানগুলোকে কম বাজেটে আরো বেশি কিছু করতে বলা হলো। খরচ কমানোর নতুন উপায় বের করার জন্য তাদের প্রশংসা করা হলো। এই প্রক্রিয়া জনসেবার মূল উদ্দেশ্যকে ধ্বংস করে দিল। লাইব্রেরি, জাদুঘর আর পৌর প্রশাসনগুলো তাদের আসল কাজ হারিয়ে ফেললো। তারা হয়ে গেল অর্থনৈতিক টিকে থাকার যোদ্ধা, মানুষের সেবা করার প্রতিষ্ঠান নয়। এখান থেকে শিক্ষা একটাই, সৃজনশীলতাকে বাজেট কাটছেড়ার বাহানা হিসেবে ব্যবহার করা উচিত নয়। সত্যিকারের সৃজনশীলতা মানে হলো সমস্যার সমাধান করা, কিন্তু মূল মূল্যবোধ আর সেবাগুলো অক্ষুণ্ণ রেখে।
চ্যাপ্টার 5, প্রযুক্তি, জীবনের দাম টাকায়। প্রতিদিন কোটি কোটি মানুষ অনলাইনে যায়। তারা ক্লিক করে, টাইপ করে, ভিডিও দেখে, লাইক দেয়, আর প্রযুক্তি কোম্পানিগুলো এই সব কিছু ট্র্যাক করে ডেটা জমায়। কেন? টাকা বানানোর জন্য। গুগল আর ফেসবুক আমাদের প্রতিটি অনলাইন কার্যকলাপ নজরদারি করে। তারা বিশাল তথ্যভাণ্ডার তৈরি করে। এই কোম্পানিগুলো আমাদের ডিজিটাল কার্যকলাপকে লাভজনক সুযোগে পরিণত করে। সিলিকন ভ্যালি একসময় প্রযুক্তির সৃজনশীল কেন্দ্র ছিল। তখনকার সংস্কৃতি ছিল পরীক্ষা নিরীক্ষা আর ঝুঁকি নেওয়ার। প্রথম দিকে প্রযুক্তি অগ্রগামীরা খোলামেলা সহযোগিতাকে মূল্য দিতেন। ফেসবুক এর পুরনো স্লোগান ছিল মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস। কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছুই পাল্টে গেছে। বড় বড় প্রযুক্তি কোম্পানি তৈরি হয়েছে। তারা সৃজনশীলতাকে মুনাফার মেশিনে রূপান্তর করেছে। প্রতিভাবান প্রোগ্রামারদের কাজ এখন মূলত একটাই, মুনাফা বাড়ানো। ভাবুন তো, প্রযুক্তি কোম্পানিগুলো সৃজনশীলতাকে কিভাবে কাজে লাগাচ্ছে। তরুণ প্রতিভাবান প্রোগ্রামাররা চাইলেই সামাজিক সমস্যার সমাধান করতে পারতেন, কিন্তু তার বদলে তারা জটিল অ্যালগরিদম ডিজাইন করছেন। এসব সিস্টেম মানুষের আচরণ ট্র্যাক করে। উদ্দেশ্য ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন আর কন্টেন্ট পরিবেশন করা। শেয়ারিং ইকোনমি এই প্রবণতাকে পুরোপুরি প্রকাশ করে। এয়ারবন আর ওভার এর মতো প্ল্যাটফর্মগুলো মানবিক সম্পর্ককে মুনাফার উপায় পরিণত করেছে। একটি রাইড শেয়ার করা বা একটি ঘর ভাড়া দেওয়া এখন ব্যবসায়িক লেনদেন। প্রযুক্তি কোম্পানিগুলো প্রতিটি লেনদেন থেকে মুনাফা কেটে নেয়। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সর্বদা মুনাফার উৎসাহ দেয়। কোনো শখ শেয়ার করতে চান? একটি অনলাইন সেন্টার খুলুন। অব্যবহৃত জিনিসপত্র আছে? সঙ্গে সঙ্গে বিক্রি করে দিন। বন্ধুত্বপূর্ণ বিনিময়গুলো এখন বাণিজ্যিক লেনদেনে পরিণত হয়েছে। প্রযুক্তিগত উদ্ভাবন সমাজকে ইতিবাচকভাবে বদলে দিতে পারত। আমরা সহযোগিতামূলক সিস্টেম তৈরি করতে পারতাম, এমন প্রযুক্তি বানাতে পারতাম যা মানুষের সাহায্যে কাজে লাগবে। কিন্তু বেশিরভাগ উদ্ভাবন এখন কেবল পুঁজিবাদের স্বার্থে কাজ করছে। বড় প্রযুক্তি কোম্পানির সৃজনশীলতার অর্থ একটাই, মানবিক অভিজ্ঞতাকে পণ্য বানানো। আমাদের ক্লিক, পছন্দ আর পারস্পরিক যোগাযোগ এখন মূল্যবান পণ্য। গোপনীয়তা এখন মুনাফার কাছে দ্বিতীয় স্থানে। ডিজিটাল বিপ্লব আমাদের সংযোগ আর ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন এটা ক্রমশ বাজারে পরিণত হচ্ছে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রাজস্ব উপার্জনের সুযোগ হয়ে উঠেছে। এই প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা জরুরি। প্রযুক্তি মানবজাতির সেবা করা উচিত, কেবল শেয়ার হোল্ডারদের নয়। চ্যাপ্টার 6, সৃজনশীল শহর, অভিন্ন রূপান্তরের গল্প। সারা বিশ্ব জুড়ে শহরগুলো এখন নতুন এক নগর পরিকল্পনার পথে হাঁটছে। তারা নিজেদের সৃজনশীল শহর হিসেবে পরিচিত করতে চায়, কিন্তু এই পদ্ধতি প্রায় অপ্রত্যাশিত সমস্যার জন্ম দেয়। উদাহরণ হিসেবে নেওয়া যাক মিয়ামির উইনজ এলাকা। 2009 সালে স্ট্রিট আর্টিস্টরা এই জায়গাটিকে রঙিন মোড়ালে সাজিয়ে তুলেছিল। পুরো বিষয়টি জাদুকরী আর স্বতঃস্ফূর্ত মনে হয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট গ্রুপ এই পরিবর্তন ঘটিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল না সাংস্কৃতিক সমৃদ্ধি, তারা চেয়েছিল সম্পত্তির মূল্য বাড়াতে। সৃজনশীল শহর ধারণাটি 1990-এর দশকের শেষ দিকে উঠে আসে। তখন অনেক সমস্যাগ্রস্ত শহর বিশ্বাস করেছিল শিল্পকলা তাদের অর্থনীতিতে পুনরুজ্জীবিত করতে পারে। স্পেনের বিলবাও একটি সফল উদাহরণ। তারা গুগেনহাইম জাদুঘর তৈরি করেছিল, আর হঠাৎ করেই তারা আন্তর্জাতিক পর্যটকদের গন্তব্য হয়ে ওঠে। এই মডেলটি দেখে অন্যান্য শহর অনুকরণ শুরু করলো। তারা সমস্যাগ্রস্ত এলাকাগুলো বেছে নিল, যেখানে আর্ট ইনস্টলেশন, রঙিন রাস্তা আর ট্রেন্ডি সুযোগ সুবিধা যোগ করলো। এমনকি সর্বত পিং পং টেবিল পর্যন্ত বসানো হলো। কিন্তু দুটি বড় সমস্যা দেখা দিল। প্রথমত, এই রূপান্তরগুলো হয়ে উঠলো একঘেয়ে। প্রতিটি শহর প্রায় একই ধরনের সৃজনশীল এলাকা তৈরি করলো। স্থানীয় বৈচিত্র্য আর অনন্য বৈশিষ্ট্যগুলো উপেক্ষা করা হলো। দ্বিতীয়ত, এর চেয়েও গুরুতর সমস্যা ছিল স্থানীয় বাসিন্দাদের অবহেলা। নতুন আর্ট গ্যালারি আর ট্রেন্ডি জায়গাগুলো ধনী নতুন বাসিন্দাদের আকর্ষণ করলো, কিন্তু স্থানীয় মানুষের প্রয়োজনগুলো উপেক্ষিতই রয়ে গেল। স্থানীয় বাসিন্দারা চেয়েছিল বাস্তবসম্মত উন্নয়ন। তারা ভালো সামাজিক পরিষেবা চেয়েছিল, সস্তা ডে কেয়ার চেয়েছিল। তার বদলে তারা পেল স্টাইলিশ মোরাল আর কর্পোরেট আর্ট স্পেস।
এই পরিবর্তনগুলো চালিত হয়েছিল রিয়েল এস্টেটের জল্পনা কল্পনা থেকে। প্রতিবেশীগুলো পণ্য হয়ে উঠল, কমিউনিটিগুলোকে যেন বিক্রির জন্য প্যাকেজ করা হলো। সৃজনশীল শহরের আন্দোলন বৈচিত্র্যের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে এটি অভিন্নতা তৈরি করলো। প্রতিটি রূপান্তরিত এলাকা দেখতে একই রকম হয়ে গেল, স্থানীয় চরিত্র হারিয়ে গেল। সত্যিকারের সৃজনশীলতা কমিউনিটির পরিচিতকে সম্মান জানানো উচিত। এটি স্থানীয় বাসিন্দাদের সমর্থন করা উচিত। স্থানীয় সংস্কৃতিকে প্রতিস্থাপন না করে সেটিকে আরো সমৃদ্ধ করা উচিত। শহরগুলোকে তাদের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে। সৃজনশীল জায়গাগুলোকে কেবল কুল করে তোলার জন্য নয়, এটি মানুষের জীবন মান উন্নত করার জন্য। লক্ষ্য হওয়া উচিত কমিউনিটিগুলোর যত্ন নেওয়া, কেবল লাভজনক রিয়েল এস্টেট পণ্য তৈরি করা নয়। লাভের বাইরে সৃজনশীলতা। আমাদের বর্তমান সৃজনশীলতার ধারণাটি গভীরভাবে ত্রুটিপূর্ণ। আমরা সৃজনশীলতাকে কেবল পুঁজিবাদে সফল হওয়ার একটি উপায় হিসেবে দেখি। এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি মানুষের সম্ভাবনাকে অর্থনৈতিক লাভের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। আধুনিক সৃজনশীলতার মূল লক্ষ্য হয়ে উঠেছে পণ্য উদ্ভাবন। এটি সামাজিক সম্পর্কগুলোকে মুনাফা অর্জনের সুযোগে পরিণত করে। কমিউনিটি হয়ে যায় সম্ভাব্য বাজার, আর উদ্ভাবন হয়ে দাঁড়ায় প্রতিযোগিতার খেলা। এই পদ্ধতিটি স্বভাবতই ব্যক্তিকেন্দ্রিক। সাফল্য মাপা হয় অর্থনৈতিক মানদণ্ডে। ব্যক্তিগত অর্জন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেখানে সমষ্টিগত কল্যাণ উপেক্ষিত হয়। ফলে বিদ্যমান সামাজিক বৈষম্য অক্ষত থাকে। কিন্তু সৃজনশীলতাকে অন্যভাবে ভাবা সম্ভব। আমরা এটিকে মানবিক সংযোগের একটি উপায় হিসেবে কল্পনা করতে পারি। সৃজনশীলতা আমাদের গভীর মানব অভিজ্ঞতাগুলো অন্বেষণে সাহায্য করতে পারে। সত্যিকারের সৃজনশীলতা লাভের গণ্ডির বাইরে তাকায়। এটি মানুষের জটিলতাকে বোঝার চেষ্টা করে। এটি লেনদেনের চেয়ে সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়। এটি ব্যক্তিগত সাফল্যের চেয়ে সমষ্টিগত বিকাশকে অগ্রাধিকার দেয়। একটি দুনিয়া ভাবুন যেখানে সৃজনশীলতা মানবতার সেবা করে, যেখানে উদ্ভাবন বাস্তব সমস্যার সমাধান করে, যেখানে অর্থনৈতিক লাভের চেয়ে মানবিক সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সৃজনশীলতার দৃষ্টিভঙ্গি বদলালে সমাজকেও বদলে দেওয়া সম্ভব। এমন একটি ব্যবস্থা তৈরি করা সম্ভব যা সবার জন্য সহায়ক। এমন সমাধান তৈরি করা সম্ভব যা সমষ্টিগত জীবন মান উন্নত করে। সত্যিকারের সৃজনশীলতা একে অপরকে বোঝার উপায়। এটি বাধাগুলো ভাঙার পথ। এটি আমাদের যৌথ মানবতাকে দেখার সুযোগ। যদি আমরা এই বিস্তৃত দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, সবকিছু পাল্টে যেতে পারে। সৃজনশীলতা হয়ে উঠবে বোঝাপড়ার পথ, একটি সহানুভূতিশীল বিশ্ব করার উপায়।